জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশমালা চূড়ান্ত, আজ প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে ঐক্যমত্য কমিশন। যথাযথভাবে সংরক্ষণের নির্দেশ ডক্টর ইউনূসের। মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে প্রাণহানিতে উদ্বেগ, সরঞ্জামের মান নিয়ে প্রশ্ন। পর্যাপ্ত ট্রায়াল ছাড়াই চালু করে বিগত সরকার, দাবি পরিচালকের। তদারকি বাড়ানোর তাগিদ। গাড়ি চালানোর জন্য সম্পূর্ণ সুস্থ নন ৬০% চালক, জরিপের তথ্য। বড় দুর্ঘটনার ঝুঁকি দেখেন বিশেষজ্ঞরা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও ডোপ টেস্টের পরামর্শ। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় এডিবি, উপকূলে বিশুদ্ধ পানি নিশ্চিতে ঋণ দেবে প্রায় ৩.৫ কোটি টাকা। জনগণ কতটা উপকৃত হচ্ছে দেখে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। এবং অবশেষে হোল্ডিং ট্যাক্স সংগ্রহ ডিজিটালাইজ করার সিদ্ধান্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। ২টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, বাড়বে রাজস্ব, কমবে দুর্ভোগ। সকালে সবাই সঙ্গে আছি, আমি মেসবাহুল আলিফ। জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশমালা আজ প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে ঐক্যমত্য কমিশন। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত হয়। কমিশন সভাপতি ডক্টর ইউনূসের কাছে সুপারিশমালা তুলে ধরেন সদস্যরা। এর আগে ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ সই হয়। পরে ৩ দফা সময় বাড়িয়ে অক্টোবরের ৩০ তারিখ পর্যন্ত কমিশনের সময়সীমা বাড়ানো হয়। এ সময়ের মধ্যে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রধান উপদেষ্টাকে সুপারিশমালা জমা দেওয়ার কথা কমিশনের। ৯০ দিন আমরা সময় দিয়েছিলাম দ্রুত গতিতে কাজ করার জন্য। আমরা খুবই আনন্দিত যে তারা করতে পেরেছে কিছু। চট্টগ্রামের সাগরিক স্টেডিয়াম রেলগেট এলাকায় মালবাহী ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস, সরাসরি যাচ্ছি তার কাছে। ভয়াবহ ঘটনা ঘটেছে। মালবাহী ট্রেনের সাথে একটি চাল বোঝাই ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেই সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছে, এমনটি আমাদেরকে নিশ্চিত করেছেন পুলিশ ও স্থানীয়রা। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সাগরিক স্টেডিয়াম সংলগ্ন যে রেলগেট এলাকা রয়েছে, এখানে একটি যে মালবাহী ট্রেনের ইঞ্জিনটি কিন্তু পুরোপুরি উল্টে গেছে এবং ৩১টি কন্টেনার মালবাহী আসলে ট্রেনটি ছিল, এর মধ্যে একটি মালবাহী কন্টেনারও কিন্তু উল্টে গেছে। তো সেক্ষেত্রে বলা যায় একটি ইঞ্জিন এবং একটি মালবাহী কন্টেনার উল্টে গেছে এবং এই লাইনটি এই মুহূর্তে পুরোপুরি বন্ধ রয়েছে। একটু জানিয়ে রাখি, এটি আসলে যাত্রীবাহী লাইন নয় এবং এটি হচ্ছে মালবাহী আসলে লাইন। এই পথ দিয়ে কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে বিভিন্ন মালামাল নিয়ে কিন্তু ট্রেনগুলো রওনা হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন ভোর রাতে কি ধরনের ভয়াবহ ঘটনা ঘটেছে সেই ঘটনায় এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের যে ইঞ্জিন সেটি কিন্তু পুরোপুরি কিন্তু উল্টে গেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাক, এই ট্রাকটি কিন্তু পুরোপুরিও আসলে আমরা দেখছি ট্রাকের অবস্থা কিন্তু অনেকটাই খারাপ এবং এটি একটি চালবাহী ট্রাক ছিল। সেক্ষেত্রে এখানে এসে আসার পরে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, বিশেষ করে স্থানীয়দের সাথে কথা বলে, রেল কর্তৃপক্ষদের সাথে কথা বলে, তিনি আমাদেরকে জানিয়েছেন এখানে যিনি দায়িত্বে ছিলেন গেটম্যানের সাথেও কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি নিয়ম মাফিকভাবেই সকল কাজ সম্পন্ন করেছিলেন। কিন্তু হঠাৎ করে সজরে ঠিক ভোর ৪:১৮ আসলে চাল বোঝাই ট্রাকটি দ্রুত গতিতে আসছিল, সে কারণে সেটি এসে সজরে মালবাহী ট্রেনটিকে আঘাত করে, যে কারণে কিন্তু ট্রেনটি দুমড়ে মুচড়ে গেছে বা ট্রাকটিও পুরোপুরি দুমড়ে মুচড়ে গেছে। আপনারা সেটি দেখতে পাচ্ছেন। অন্যদিকে এলাকাবাসী যারা রয়েছে তারা অনেকটা অভিযোগ করে বলছেন গেটম্যানের গাফিলতির কারণে এই ঘটনাটি ঘটেছে, তারা সেটি অভিযোগ করছেন। তবে আমরা দেখেছি রেলের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তারা এই মুহূর্তে কিন্তু এখানে এসেছেন এবং ৪ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। আসলে এই তদন্ত কমিটি যারা রয়েছে তারাও কিন্তু কাজ শুরু করেছেন। আমরা রেলওয়ের যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন চিটাগাং গুডস পোর্ট ইয়ার্ড থেকে রাত ৪:১০ ঢাকা আইসিডি কমলাপুরের উদ্দেশ্যে কিন্তু এই ট্রেনটি ছেড়ে যাচ্ছিল। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে মালবাহী ট্রেন এবং এখানে যে চালবাহী ট্রাক সেটির যে ভয়াবহ সংঘর্ষ, সেই সংঘর্ষের ঘটনায় কিন্তু আসলে এই দুর্ঘটনাটি ঘটেছে। আসলে রেলের ঊর্ধ্বতন যিনি কর্মকর্তা, আমরা একটু কথা বলতে চাই, আমরা সরাসরি আছি। স্যার, যদি একটু আমাদেরকে বলতেন আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন বা কি কারণে দুর্ঘটনাটি ঘটেছে? দুর্ঘটনাটা তো এটা প্রথমে বলেছে যে ট্রাক ড্রাইভার যে উনি সিগন্যালটা ফলো করেনি, কিন্তু রেল লাইনের কাছাকাছি যখন আসে এমনিতেই তার তো আসলে স্লো করা উচিত। আর দেখতে পাচ্ছেন যে গেট ব্যারিয়ারটা ভেঙে ফেলেছে, এটা হচ্ছে আপাত দৃষ্টিতে মূল কারণ। গেট ব্যারিয়ার কি দেওয়া হয়েছিল সবকিছু নিয়ে?
হ্যাঁ, এখন স্পট থেকে যেটা দেখা যাচ্ছে গেট বিয়েটা ভাঙা আছে এবং স্থানীয় লোকজন যারা বলেছে তারাও বলছে গেট বিয়েটা দেওয়া ছিল। এখানে নিজের প্রত্যক্ষদর্শীরা আছে বলতেছেন। তারপরে পুরোপুরি তদন্তের পরে এটা আমরা একদম চূড়ান্তভাবে রিপোর্টে এটা উল্লেখ করব। একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানাতেন এটা কি ধরনের ট্রেন ছিল, কোথায় যাচ্ছিল? এটা একটি মালবাহী ট্রেন, চিটাগং পোর্ট থেকে এই যে কন্টেইনার নিয়ে এটা ঢাকা যে কন্টেইনার ডিপো আছে সেখানে যাচ্ছিল। এটা যেহেতু এখন লাইন বন্ধ, কি ধরনের ক্ষতি হতে পারে? যাত্রীরা ক্ষতি হবে না আসলে পণ্যবাহী চলাচল বন্ধ? একটু আমাদেরকে জানান। পণ্যবাহী চলাচল কিছু সময়ের জন্য ডিসরাপ্টেড হবে, আর কোনো যাত্রীবাহী ট্রেন এই যে খুব বাধাগ্রস্ত হবে না, কারণ এই লাইনটা দিয়ে কোনো যাত্রীবাহী ট্রেন চলাচল করে না। আর ইঞ্জিন ওঠার ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন? আমরা রিলিফ ট্রেন কল করেছি, এটা কার্যক্রম চলমান আছে, শান্টিং চলতেছে। হয়তো 30 মিনিট 1 ঘন্টার মধ্যে রিলিফ ট্রেনটা চলে আসবে, তখন এটা উদ্ধারের কাজ সম্পন্ন হবে। ধন্যবাদ। আমরা রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছিলাম। আসলে আমরা একটু দেখাতে চাই, তিনিও যেটি বলছিলেন যে ট্রেনের ব্যারিয়ার দেয়া হয়েছিল, সেই ব্যারিয়ারটাও কিন্তু এখানে ভেঙে গেছে। আমরা আমাদের ক্যামেরায় একটু দেখাতে চাই। আসলে ট্রেনের ব্যারিয়ার কিন্তু আমরা দেখছি এখানে, সেটিও কিন্তু দুমড়ে মুচড়ে গেছে একেবারে, এবং যে চালবাহী ট্রাকটি ছিল সেটিও দেখছেন আপনারা একপাশে কিন্তু উল্টে গেছে। আসলে যখন পুরোপুরি তদন্ত শেষ হবে তখন হয়তো বলা সম্ভব হবে আসলে গেটম্যানের দোষ ছিল নাকি ট্রাক চালকের দোষ ছিল। তবে আমরা যেটি আসার পরে যেটি দেখছি এখানে একটি ইঞ্জিন পুরোপুরি উল্টে গেছে, এবং আমরা যতটুকু জানতে পেরেছি মালবাহী ট্রেনটি 31টি কন্টেনার মালবাহী ট্রেন, তার মধ্যে একটি মালবাহী কন্টেনার ট্রেন কিন্তু উল্টে গেছে, সেটিও কিন্তু আমরা দেখছি। তো সেক্ষেত্রে বলা যায় রেল কর্তৃপক্ষ, রেলওয়ে পুলিশ সবাই একসাথে এখানে নিরাপত্তারক্ষীরা কাজ করছেন। কি কারণে আসলে এই দুর্ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে আসলে তদন্ত চলছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সাগরিকা রেলগেট এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। ট্রেন দুর্ঘটনার খবর জানছিলাম চট্টগ্রাম থেকে। অল্পদিনের মধ্যে দেশের অন্যতম মেগা প্রকল্প মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে জনমনে। প্রশ্ন উঠছে এ প্রকল্পে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামের মান নিয়ে। কর্তৃপক্ষ বলছে গাফিলতি ছিল আগের কর্তৃপক্ষের, দায়হীন কাজ করেছেন তারা। এদিকে বিশেষজ্ঞরা বলছেন দক্ষ ও পেশাদার জনবলের মাধ্যমে তদারকি বৃদ্ধির কথা। স্বপন আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। ইচ্ছে তো অনেক, আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম। মৃত্যুর কয়েক ঘন্টা আগে নিজের ফেসবুক প্রোফাইলে পোস্টটি করেন আবুল কালাম আজাদ। রোববার সকালে ব্যক্তিগত কাজে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসেন তিনি। ফার্মগেটে মেট্রো রেলের 433 নম্বর পিলারের নিচে এলে একটি বিয়ারিং প্যাড তার উপর পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। দেশের অন্যতম এই আধুনিক প্রকল্পের পিলার থেকে একটি বিয়ারিং প্যাড খুলে তরতাজা একজন যুবকের প্রাণহানি জনমনে আতঙ্কের সৃষ্টি করছে। একই সাথে প্রশ্ন উঠতে শুরু করেছে এই প্রকল্পে ব্যবহার করা বিভিন্ন উপাদানের মান নিয়েও। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কি পদক্ষেপ নিতে যাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ, পাশাপাশি কি বা বলছেন বিশেষজ্ঞরা? নির্মাণের শুরু থেকেই প্রশ্ন উঠে মেট্রো রেলের বিয়ারিং প্যাড নিয়ে। 2024 সালের 18 সেপ্টেম্বর প্রথমবার খুলে পড়ে একটি, তবে সেদিন হতাহত ছিল না। বছর না পেরোতেই আবারও বিয়ারিং প্যাড খুলে পড়লে প্রাণহানি হয় যুবকের। ঘটনার পর থেকেই প্রশ্ন উঠেছে মেট্রো রেলে ব্যবহার করা নির্মাণ সামগ্রী ও নির্মাণ কাজ নিয়ে। তবে প্রকল্পের বর্তমান পরিচালক দায় চাপান আগের কর্তৃপক্ষের গায়ে। অভিযোগ করেন পর্যাপ্ত ট্রায়াল ছাড়াই মেট্রো রেল চলাচলের অনুমতি দিয়েছিল তৎকালীন সরকার। তারা বুঝে নেওয়ার কথা, তারা হয়তো ফুললি কমপ্লাই করে নাই। ইন্টারন্যাশনাল নর্ম অনুযায়ী 6 থেকে 9 মাস লাগে এই ট্রায়াল রান চালাইতে। 6 থেকে 9 মাস? 6 মাস পৃথিবীর প্রায় সবগুলি দেশেই। সেটা তো আমরা করি না। আমরা তো 2 মাস করছি, 3 মাস করছি। রোববারের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। প্রতিবেদন হাতে এলেই কাজ শুরু করবেন বলে জানান প্রকল্পের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। বিয়ারিং প্যাড যে খারাপ এটা প্রুফ হয়ে গেল। বিয়ারিং প্যাড কিন্তু খারাপ না, যেটা ড্যামেজেস চেঞ্জ করবই, এটি ন্যাচারাল। আর যেগুলি হয় নাই ওইগুলি ব্যাপারে 2-3টা লেভেলের সার্ভে হয়েছে, সবগুলি ফিজিক্যালি দেখেছি এবং চেক করা হয়েছে যেটার কোনো ডেভিয়েশন আছে কিনা ইঞ্জিনিয়ারিং ডিজাইন থেকে, বা কতটুকু মুভমেন্ট হয়েছে। মুভমেন্ট 2-1 জায়গায় হয়েছে, বাট ইট ইজ উইদিন দ্য টলারেন্স। এদিকে দেশের অন্যতম এই মেগা প্রকল্পের নির্মাণ কাজে সর্বোচ্চ মান বজায় রাখা হয় বলেও মনে করেন বিশেষজ্ঞরা। দুর্ঘটনা অংশের নির্মাণ ত্রুটি আছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। ক্যাপাসিটি যাদের আছে তাদেরকে দিয়ে যদি অডিট করি, মূল কারণটা যদি বের করতে পারি, এটা ডিজাইনে ঘাটতি থাকুক, নির্মাণে ঘাটতি থাকুক, সব কিছুই বের হয়ে আসবে। এবং এটাকে টেকসই ব্যবহার করার জন্য সরকারকে আরেকটা রিফর্ম করতে হবে,
কারণ মেইনটেনেন্স এখন ঘন ঘন করতে হবে। আমরা একটা শ্বেতহস্তি পেয়ে গেছি। দুর্ঘটনা এড়াতে কাঠামোগত সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য টেকনিক্যাল ও পেশাদারদের দ্বারা তদারকি বৃদ্ধির তাগিদ দেনও তিনি। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ৭৫% বেশি যানবাহন চালক দৃষ্টিশক্তিজনিত সমস্যায় ভুগছেন। রয়েছে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস সহ অন্যান্য স্বাস্থ্যগত সমস্যাও। কেউ কেউ আবার জড়িত মাদক সেবনের সঙ্গেও। ৩১ থেকে ৫০ বছর বয়সী গণপরিবহন চালকদের নিয়ে করা একাধিক সংস্থার জরিপে এসব তথ্য উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, যান চালনায় শারীরিক অসুস্থতার কারণে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ডোপ টেস্টের পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। সাইফুলের রিপোর্ট। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত একাধিক সংস্থার জরিপে উঠে এসেছে যানবাহন চালকদের অনেকেই নানা রকম স্বাস্থ্য সমস্যায় ভুগলেও নিয়ম মেনে চিকিৎসা নেওয়ার সংখ্যা হাতে গোনা। চিকিৎসায় অনীহা নয়, বরং নানা সীমাবদ্ধতা ও সংকটকে দুষছেন তারা। ধুলাবালিতে কষ্ট হয়ে যায়, শ্বাসকষ্ট, ইঞ্জিনের তাপে বুঝছেন না। একটা ড্রাইভার যদি নেশাগ্রস্ত বা মাদকাসক্ত থাকে তাহলে অনেক মানুষের প্রাণহানির সংখ্যা। একটা নাপা এক্সট্রা দেন, আপনি বলছেন স্বাস্থ্য পরীক্ষা, এটা কি এটা আমরা অনেক স্টাফ ড্রাইভার জানিই না। আমি এখন যদি স্বাস্থ্য পরীক্ষা করব, আমার কাছে তো ড্রাইভার পার্মানেন্ট না। সংস্থাগুলো বলছে গাড়ি চালানোর জন্য সম্পূর্ণ সুস্থ নন 60% চালক। জরিপে প্রাপ্ত ফলকে উদ্বেগজনক বলছেন তারা। 1000 ড্রাইভারের চোখ পরীক্ষার পরে আমরা শতকরা 80 ভাগেরই চোখের সমস্যা পাই। 21%-এর আমরা ক্যাটারেক্টও পাই। 49% চালকের আপনার ব্লাড সুগার প্রবলেম পাওয়া গেছে এবং 37% চালকের ব্লাড প্রেশার প্রবলেম পাওয়া গেছে। চালকের শারীরিক অসুস্থতা যাত্রীদের জন্য বড় বিপদের কারণ হতে পারে বলে জানান বিশেষজ্ঞ চিকিৎসক। তার শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানসিক শক্তিও থাকতে হবে, অর্থাৎ মানসিক ফিটনেস থাকতে হবে। তাদেরকে নিয়মিত স্ক্রিনিং করতে হবে যাতে তারা মাদকাসক্ত না হয়। বিশেষজ্ঞরা বলছেন, প্রতি বছর হাজারো প্রাণহানি ঘটলেও সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার ও মালিক সমিতি। অনীহা ও উদাসীনতা দেখিয়েছে চালকের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে। মালিকরা প্রতিযোগিতার মধ্যে থাকার ফলে সে প্রফিট কম্প্রোমাইজটা করতে গিয়ে ড্রাইভারের যে হেলথ দরকার, তার যে একটা রেস্ট দরকার, তাকে যে আমি স্বস্তি দিব, সেই স্বস্তিটা দেই নাই। অংশীজনদের মতামতকে গুরুত্ব দিয়ে চালকদের স্বাস্থ্য সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার কথা বলছে সড়ক পরিবহন মালিক সমিতি। চালকদের স্থায়ী স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা দেশব্যাপী মালিকদের সাথে আলোচনা করেছি। উন্নত বিশ্বমানের একটি হাসপাতাল তৈরির জন্য আমরা পরিকল্পনা সরকারের কাছে প্রস্তাবনা করেছি। নানা আশ্বাস ও সম্ভাবনার কথা জানালেও তা কবে নাগাদ বাস্তবায়ন হবে সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি সড়ক পরিবহন মালিক সমিতি। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। বয়স না জেনেই গৃহকর্মী হালিমাকে রিমান্ডে নেন ডিবির তদন্ত কর্মকর্তা। কারাগারে আছেন 3 মাসের বেশি সময় ধরে। একে সংশ্লিষ্টদের দায়িত্বের গাফিলতি মনে করছেন আইন বিশেষজ্ঞ। শিশু বিশেষজ্ঞের মতে, বিচার প্রক্রিয়ায় শিশুরা ভুক্তভোগী হলে রাষ্ট্র ও বিচার ব্যবস্থার প্রতি তারা বিক্ষুব্ধ হয়ে উঠবে। আসিফ মোহাম্মদ সিএমের রিপোর্ট। 3 মাসের বেশি সময় ধরে কারাগারে গৃহকর্মী হালিমা আক্তার 55 লাখ টাকা চুরির দায়ে ছিলেন 2 দিনের রিমান্ডেও। কিন্তু প্রশ্ন উঠেছে তার বিচারিক প্রক্রিয়া নিয়ে। জন্মসনদে বয়স 15 বছর হলেও হালিমার বিচার কাজ চলছে প্রাপ্তবয়স্ক ধরে। শিশু আইন অনুযায়ী শিশুকে পুলিশি হেফাজতের পরিবর্তে শিশু উন্নয়ন কেন্দ্রে রাখার নির্দেশনা থাকলেও নেই রিমান্ডের বিধান, যদিও হালিমার বেলায় মানা হচ্ছে না আইন। পুলিশের দাবি, হালিমার বয়স 18, কিন্তু জন্মসনদ ও বিদ্যালয়ের রেজিস্ট্রার খাতায় বয়স 15 বছর। এছাড়া পুলিশের প্রতিবেদনের সঙ্গে মিল নেই জন্মসনদ ও বিদ্যালয়ের রেজিস্ট্রার খাতায় দেয়া বাবা মায়ের নামেরও। এফআইআর এক রকমের এবং পুলিশ ফরওয়ার্ডিং এ অন্য রকমের, রিমান্ড প্রতিবেদন এক রকমের। যদি বাবা মার নাম যদি ভিন্ন হয় তাহলে জজ সাহেব কি অর্ডার দিবেন? আসলে উনি বিব্রত বোধ করেছেন যে আয়ু কি তদন্ত করেছে। বয়স নিশ্চিত না হয়ে রিমান্ডের আবেদনের কথা স্বীকার করে তদন্ত কর্মকর্তা বলছেন, শুনানিতে তার দেওয়া তথ্যকে চ্যালেঞ্জ করেননি হালিমার আইনজীবী। সে প্রাপ্তবয়স্ক হইতে পারে, আবার সে শিশুও হইতে পারে, তো এটা কনফার্ম না হয়ে আপনি রিমান্ড চেয়ে বসছেন। আপনার কাছে আমার শুনতে হবে যে কিভাবে রিমান্ড চেতে হবে। মামলার বাদী যে নামের পাশে বয়স দিয়ে দিতে, আমি সেভাবে কাজ করব। বিজ্ঞ আদালত কনফার্ম হয়ে রিমান্ডের আদেশ দিতে, আমি কি আমার ইচ্ছা মতো রিমান্ড আনতে পারছি? বয়স নিশ্চিত না হয়ে রিমান্ড আবেদন এবং তা মঞ্জুর করাকে দায়িত্বে গাফিলতি বলে মন্তব্য করেন আইন বিশেষজ্ঞ। রিমান্ড প্রেয়ারের আগে তার বয়স নিয়ে আগে চিন্তা করা উচিত ছিল, তারপরে রিমান্ড প্রেয়ার দেওয়া উচিত ছিল। তিনি সঠিক তদন্ত করা সেটাও তিনি ভঙ্গ করেছেন এবং তার বিরুদ্ধে
আইনানুগ প্রসিডিংস হওয়া উচিত। শিশু অধিকার কর্মী ওয়াহিদা বানু মনে করেন, বিচারিক কাজে শিশু সংক্রান্ত প্রশ্ন উঠলে তা বিশেষ গুরুত্ব দিয়ে সমাধান করা প্রয়োজন। আমরা এমন কিছু যাতে না করি এই শিশুটা বড়দের সম্পর্কে একেবারেই একটা খারাপ ধারণা নিয়ে থাকবে, সমাজ সম্পর্কে একটা খারাপ ধারণা নিয়ে থাকবে। এই রাষ্ট্র তো আমাকে সর্বোত্তম যে স্বার্থ, সেই স্বার্থটা রক্ষার জন্য কোনো ব্যবস্থাই নিল না। উভয় পক্ষের দাখিলকৃত নথিপত্র নিয়ে প্রশ্ন ওঠায় জরুরি ভিত্তিতে মেডিকেল পরীক্ষার মাধ্যমে হালিমার বয়স নির্ধারণের আদেশ দেন আদালত। জরুরি ভিত্তিতে আদালতে মেডিকেল রিপোর্ট দাখিলের নির্দেশ থাকলেও তা পালন হয়নি। এদিকে কারাগারে 4 দেয়ালে হারিয়ে গেছে হালিমার জীবনের আরও 1 মাস। আদালতে শিশু প্রমাণিত হলে হয়তো হারিয়ে যাবে এই প্রশ্নটাও যে এই গাফিলতির দায় কার। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। সরকারের অনুরোধে দুর্যোগ সহনীয় অবকাঠামো নির্মাণ এবং উপকূলে সুপেয় পানি নিশ্চিত করতে প্রায় 3.5 কোটি টাকা ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক। 2টি প্রকল্প প্রস্তুত করতে সরকারের সঙ্গে কাজ করছে উন্নয়ন সহযোগী সংস্থাটি। এডিবির কান্ট্রি ডিরেক্টর বলেছেন, বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় এডিবি, তবে বাস্তবে জনগণ কতটা উপকৃত হচ্ছে তা দেখেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। উপকূল ঘুরে শরীফ রুবেলের ক্যামেরায় শুভখানের রিপোর্ট। পানির জন্য সাত সকালেই কলসের সারি, কখনো ছুটতে হয় 2-3 কিলোমিটার দূরের পুকুরে। আমাকে না সবসময় জলের কষ্ট পেয়েছেন, আমরা মহিলারা ঘুমেতে উঠেই আমাকে জলের কলস নিয়ে বাইরে বেরোতে। উপকূলে পানির অভাব নেই, তবুও এক কলস সুপেয় পানির জন্য রীতিমতো সংগ্রাম করতে হয় এখানকার বাসিন্দাদের। তবে খুলনার চাল নাই। সরকার এবং উন্নয়ন সহযোগী সংস্থা এডিবির অর্থায়নে খনন কিংবা সংস্কার করা এসব পুকুরে বর্ষার সময় পানি ধরে রেখে পরবর্তীতে গোসল, খাওয়া দাওয়া কিংবা রান্নার কাজে ব্যবহার করা হচ্ছে। 9.5 বর্গ কিলোমিটারের এই পৌরসভার 31,000 বাসিন্দার জীবনযাত্রায় পরিবর্তন এসেছে দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের সুবাদে। এই দুটো পুকুর আছে, তাই আমরা মনে করেন এই ব্যবহার করি। যাদের একটু নিম্ন প্রকৃতি তারা তো ওই পুকুরের জলই খাওয়া দাওয়া সবকিছু করে। 23 কোটি টাকা ব্যয়ে 4.43 কিলোমিটার খাল পুনর্খননে সহনীয় পর্যায়ে এসেছে নগরের জলাবদ্ধতা। স্লুইস গেট দিয়ে আটকানো হয়েছে পশুর নদের নোনা জল। খাল সেচের উপযোগী হয় 721 হেক্টর জমিতে বছরে 2 বার ফসল হয়। খালপাড় ধরে রাস্তা ও সেতু নির্মাণের ফলে সহজ হয়েছে যাতায়াত ও হাটবাজারে পণ্য পরিবহন। আমাকে লবণের জন্য আগে কোনো ফসল দেখা হতো না, তাতে করে আমাদের খুব অভাব ছিল। বর্তমানে আমরা এই গেট হয়ে খুব ভালোই আছি। লবণ পানি ঢোকে না, ধান চালি ভালো হয়। জলবায়ুর অভিঘাতের অতি ঝুঁকিপূর্ণ পটুয়াখালী পৌরসভা। এই শহরকে জলবায়ু সহিষ্ণু করতে রাস্তা, ড্রেন নির্মাণ করা হয়েছে সাইক্লোন শেল্টার। তাপ শোষণে সংস্কার করা হয়েছে জলাধার। সড়ক ড্রেন হওয়ার ফলে পানিটা আমাদের দ্রুত ডিসচার্জ হয়ে যাচ্ছে। এডিবির তথ্য, বর্তমানে $25 কোটি ব্যয়ে কোস্টাল টাউনস ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্প বাস্তবায়ন হচ্ছে উপকূলীয় 22টি শহরে। পাইপলাইনে আছে $30 কোটি ক্লাস্টার টাউনস ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রকল্প এবং থার্ড সিটি রিজিয়ন ডেভেলপমেন্ট প্রকল্প। Our aim is crystal clear. We want to scale up our investment projects and also replicate this kind of success stories across the nation, so that more and more Purushavas and cities and also people will benefit from ADB's support. প্রকল্পের অর্থ ব্যয়ে স্বচ্ছতাও দেখতে চায় এডিবি। শুভ খান, সময় সংবাদ, পটুয়াখালী। কোটি কোটি টাকা অনিয়ম দুর্নীতি ধরা পড়ায় অবশেষে হোল্ডিং ট্যাক্স সংগ্রহ ডিজিটালাইজ করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। 2টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এর ফলে চট্টগ্রাম নগরীর 70 লাখ বাসিন্দা ঘরে বসেই দিতে পারবেন গৃহকর। ফাঁকি রোধের পাশাপাশি বাড়বে রাজস্ব, কমবে বিড়ম্বনা ও দুর্ভোগ। নূর জামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। 60 বর্গমাইলের বন্দরনগরী চট্টগ্রামে সরকারি বেসরকারি হোল্ডিং আছে 2,34,815টি। গৃহকর ফাঁকি সহ নানা প্রতারণায় ব্যাহত হয় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা। ফিল্ডবুক ঘষামাজা করে 5 বছর আগে 2টি প্রতিষ্ঠান 40 কোটি টাকা গৃহকর ফাঁকির পর সম্প্রতি তদন্তেও নামে দুদক। এমন বাস্তবতায় কর ফাঁকি ও দুর্নীতি ঠেকাতে ম্যানুয়াল থেকে বেরিয়ে বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স সংগ্রহ ব্যবস্থাকে ডিজিটালাইজ করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বিট্যাক্স সলিউশন ও মাইলাইজের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি। ফলে রাজস্ব আদায় বাড়ার পাশাপাশি বন্ধ হবে নানা কারসাজি ও প্রতারণা। দুর্নীতিটাকে আস্তে আস্তে আমাদেরকে শূন্যের আওতায় আনতে হবে।
এবং এই ধরনের বিভিন্ন হোল্ডিং ট্যাক্সকে ডিজিটালাইজ করার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ সেটাকে শতভাগ একটি দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। যদি ডিজিটালাইজেশন হয় তাহলে কিন্তু আমরা কত টাকা পাবো এটা আগে থেকে জেনে যাব, এবং এই যে আমাদের যে এখন ইনফিল্ট্রেটগুলো হয় যেগুলো আসে না সেগুলো কিন্তু তখন চলে আসবে। অনলাইন পদ্ধতিতে গ্রাহককে পড়তে হবে না বিড়ম্বনায়, ঘরে বসে প্রদান করতে পারবেন হোল্ডিং ট্যাক্স। কমবে নগরবাসীর দুর্ভোগ ও বিড়ম্বনা। এই সিস্টেম হবে স্বয়ংক্রিয়ভাবে। যারা ট্যাক্স পে করছেন ওনাদের একটা অ্যাকাউন্ট থাকবে, ওনারা যে ট্যাক্সটা দিচ্ছেন ওনারা এই পোর্টালে লগ ইন করেই দেখতে পাবেন যে আমি কত টাকা ট্যাক্স দিয়েছি, বা সামনের ট্যাক্স ইয়ারে আমার কোনো ট্যাক্স বাকি আছে কিনা, সামনের ট্যাক্স ইয়ারে আমার কত ট্যাক্স আসতে পারে, আমার ট্যাক্স পেমেন্ট ডেডলাইন কবে। সাথে এইটাতে যেহেতু একটা ব্যাংক আমাদের সাথে আছে, ফুল পেমেন্টটাও অনলাইনে পসিবল। প্রথম দিকে বাণিজ্যিক হলেও ইবিএল এর মাধ্যমে পর্যায়ক্রমে 2 লাখের বেশি আবাসিক গ্রাহকরাও অনলাইন সেবার আওতায় আসবেন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। রপ্তানি বন্ধ থাকায় ও আমদানি কমে যাওয়ায় বেশ কিছু কারখানা বন্ধ হয়ে গেছে। তারপরেও শীতের আগমনী বার্তায় ব্যস্ততা বেড়েছে নীলফামারীর সৈয়দপুরে জুট কাপড় গার্মেন্টস মালিক ও কারিগরদের মাঝে। লাভের আশায় এরই মধ্যে শীতবস্ত্রের মজুত করতে শুরু করেছেন তারা। মোহাম্মদ সোহেলের ক্যামেরায় সাকির হোসেন বাদলের রিপোর্ট। 2 শতাধিক জুট গার্মেন্টস কারখানাগুলোতে শ্রমিকরা ব্যস্ত কাটিং ও সেলাইয়ের কাজে। মার্কেটের দোকানগুলোতে ইতোমধ্যে জ্যাকেট, ট্রাউজার ও শিশুদের পোশাক সহ নানা শীত বস্ত্রের আগাম মজুত। দেশের বড় বড় গার্মেন্টসের ফেলে দেওয়া জুট কাপড় কম দামে সংগ্রহ করা তুলনামূলকভাবে উৎপাদন খরচ কম হয়। এক সময় নীলফামারী সৈয়দপুরের এই জুট পণ্য বিদেশে রপ্তানি হতো। বর্তমানে স্থলপথে রপ্তানি বন্ধ ও জুট কাপড়ের আমদানি কমে যাওয়ায় বেশ কিছু কারখানা বন্ধ হয়ে গেছে। তারপরেও শীতের আগমন ঘিরে প্রস্তুতি নিচ্ছেন এখানকার কারখানার মালিকরা। এখন প্রোডাকশন আমাদের খুব বেশি, ঠান্ডার সিজন চলতেছে, তাই আমরা কাজ করতেছি। আমাদের এই শীতের সময় সারা বাংলাদেশ থেকে কাস্টমার আসে। মালগুলো ভালো, মোটামুটি ভালো কম দামে পাওয়া যায়। গত বছরের তুলনায় এবারকার মোটামুটি শীত যদি আগাম নাও নামে কিন্তু বেচাকিনি হচ্ছে। নেপাল ভুটান আমরা পাঠাইতাম, এখন ওগুলো বন্ধ হয়ে গেছে। আমরা লোকালে বিক্রি করতেছি এগুলো। অন্য সব মোকামের চেয়ে এখানকার শীত বস্ত্রের দাম কম থাকা ও মানে ভালো হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা ভিড় জমান। ব্যবসায়ীরা বলছেন শীতের বেচাকেনা শুরু হয়েছে, কারিগরদের হাতেও প্রচুর কাজ। সামনে আপনার শীতের মাল আমাদের তৈরি করতে হয়, আগে মজুত করতে হয়। এখন জ্যাকেট তৈরি করতেছি, এই জ্যাকেটটা পর্যাপ্ত পরিমাণ আমাদের দেশের চাহিদা আছে। বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে থেকে ঢাকা যায়, চিটাগাং যায়, তারপরে খুলনা, বরিশাল, বিভিন্ন দেশে বাংলাদেশের ভিতরে আমাদের মার্কেটটা আছে। রপ্তানি বন্ধ ও জুট কাপড়ের দাম বৃদ্ধি পাওয়ায় সৈয়দপুরে ইতোমধ্যে প্রায় 200 গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে। সাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় থেকে জিম্মি থাকা 21 রোহিঙ্গা সহ 22 জনকে উদ্ধার করা হয়েছে। ধ্বংস করা হয়েছে মানব পাচারকারী চক্রের একাধিক আস্তানা। ভোররাতে হাতিয়ারঘোনার করাচিপাড়া গহীন পাহাড়ে অভিযান চালায় র্যাব। উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চক্রের সদস্যরা। অভিযানে কয়েকটি আস্তানার সন্ধান পাওয়া যায়, সেখান থেকে জিম্মিদের উদ্ধার করা হয়। র্যাব জানায় আস্তানায় আটকে রেখে মারধর করে জিম্মিদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে পাচারকারীরা। মুক্তিপণ না দেয়া হলে করা হয় ভয়াবহ নির্যাতন। এ বিষয়ে টেকনাফ মডেল থানায় মামলা হয়েছে। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। মানব পাচারকারী চক্রের সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলমান বলেও জানিয়েছে র্যাব। বগুড়ায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত 8:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় রাতে হঠাৎ চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে যান। এ সময় স্থানীয়রা কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে খোকনকে উপর্যুপরি আঘাত করতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে খোকনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে 2টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানায় পুলিশ। জড়িতদের ধরতে অভিযান চলছে। পরিচর্যার অভাবে আজ তিস্তা শুধু আর নদী নয়, এক দীর্ঘশ্বাস, এক অব্যক্ত কষ্টের নাম।
ভাঙা গড়ার অন্তহীন খেলায় বিধ্বস্ত তিস্তার পাড়, ক্লান্ত হয়ে পড়েছে এই অঞ্চলের মানুষজন। তবে অন্তর্বর্তী সরকারের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা এখন আশার প্রদীপ হয়ে দেখা দিয়েছে। অধিকার কর্মীরা বলছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে এই প্রকল্পের কাজ শুরু করা না গেলে আবারও আশা নিরাশার দোলাচলে পড়তে পারে এই প্রকল্প। শাকির মাহমুদের ছবিতে নাজমুল ইসলামের সাথে রিপোর্ট। পাহাড়ি ঢলে তিস্তা কখনো রুদ্রমূর্তি ধারণ করে গ্রাস করে ভিটেমাটি, ফসল, স্বপ্ন, আবার শুষ্ক মৌসুমে পরিণত হয় ধুধু মরুভূমিতে। ফলে চরম হুমকিতে তিস্তা অববাহিকার জনজীবন। উজানে গজলডোবা ব্যারেজ নির্মাণ করে ভারত এককভাবে নিয়ন্ত্রণ করছে তিস্তার পানি, এমনকি পানি বন্টনের আন্তর্জাতিক কোনো রীতিনীতিরও তোয়াক্কা করছে না ভারত। এমন পরিস্থিতিতে তিস্তা পাড়ের মানুষ আন্দোলন গড়ে তোলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। চায়না করে, এনডিএ করে, এটা করে, ওটা করে, কেউ তো করে না কাজ। আমরা কোনো চাল চাই না, ডাল চাই না, কোনো ত্রাণ চাই না। আমাদের কথা একটাই, আমরা এই তিস্তা ফলন চাই। জনগণের কাছে ভোট নিয়ে প্রতারণা করতেছে, নদী খোঁড়ার কোনো কথা নাই। এই ক্ষতি থেকে রেহাই পেতে হলে তিস্তা খনন করতে হবে। বিগত আওয়ামী সরকার তিস্তাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করলেও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ঘোষণা আসে ২৬ সালের জানুয়ারিতেই আনুষ্ঠানিক উদ্বোধন হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে জানুয়ারি 2026-এ। তিস্তা অববাহিকার কোটি মানুষের জীবন জীবিকার প্রশ্নে ঘোষিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শুরুর তাগিদ অধিকার কর্মীদের। তিস্তা বন্ড চালু করো সঞ্চয়পত্রের মতো, তাহলে এই অঞ্চলের মানুষ নিজেরাই এই বন্ড কিনবে, বিদেশের যারা আছে কর্মরত তারাও বন্ড কিনবে। গবেষকদের মতো অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই প্রকল্পের কাজ শুরু করা না গেলে আবারও তৈরি হতে পারে নানা শঙ্কা। যদি অন্তর্বর্তী সরকার ঘোষিত সময়ের মধ্যে এই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে না পারে, তাহলে মনে করতে হবে যে এটা আবারও একটা অন্ধকারের দিকে পড়ে গেল। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে নদী শাসনের মধ্য দিয়ে শুধু ভাঙ্গন প্লাবনই রোধ হবে না, একই সঙ্গে সুরক্ষা পাবে কৃষি জমি, গড়ে উঠবে স্যাটেলাইট টাউন, ইকোনমিক জোন। ফলে উত্তরের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বহুকাঙ্ক্ষিত এই প্রকল্প। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বর্ষা মৌসুম শেষে পানি কমতে থাকলেও ভাঙন শুরু হয়েছে গাইবান্ধার তিস্তা, করতোয়া ও ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকায়। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে ৩ উপজেলার ১০০ বিঘারও বেশি ফসলি জমি, অর্ধশত বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা। শিগগিরই ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে এরই মধ্যে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিপ্লব ইসলামের রিপোর্ট। হেমন্তে কমছে নদীর পানি, তবে থামছে না ভাঙন। ধীরে ধীরে নদীগর্ভে চলে যাচ্ছে জনপদ। গত ১ মাসে গাইবান্ধার তিস্তা, করতোয়া ও ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকায় তীব্র ভাঙন শুরু হয়েছে। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে সদর, ফুলছড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলার ১০০ বিঘার বেশি ফসলি জমি, অর্ধশত বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা। ভাঙন আতঙ্কে দিন কাটছে তীরবর্তী মানুষের। যারা ভাঙনের শিকার হয়েছেন তারাও কাটাচ্ছেন মানবেতর জীবন। শীঘ্রই ভাঙন প্রতিরোধের স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। আমাদের এই দুর্ভিক্ষের ভেতর কেউ এগিয়ে আসতেছে না। আগে যেটা কাজ করছে তারপর থেকে একদম মনে করো কালকে থেকে নদী পাগল হয়ে গেছে। উপস্থিত এখন অন্তত এই মানুষগুলোকে নদী ভাঙ্গার কবল থেকে রক্ষা করার জন্য বস্তা ফেলে হোক, যে কোনো মূল্যেই হোক, তাদের প্ল্যান অনেক আছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে এরই মধ্যে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রায়োরিটি বেসিসে কিছু কিছু জায়গায় আমরা জরুরি পদক্ষেপ নিয়েছি। এছাড়া বলে রাখি যে আমরা যমুনা টান তীরের ভাঙন রক্ষার্থে লালচামার এবং দত্তের খামাস এলাকায় আমরা একটি ডিপিপি প্রণয়ন করে উদ্বোধন দপ্তরে প্রেরণ করেছি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে তিস্তা, করতোয়া ও ব্রহ্মপুত্রের তীরে হুমকিতে রয়েছে আরও অন্তত ১,০০০ বসতবাড়ি। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। কাঁচামালের উচ্চমূল্য, পুঁজির অভাব, বাজার প্রতিযোগিতায় পিছিয়ে থাকা সহ নানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের তাঁত শিল্প। তাঁত বোর্ডের কাছে ঋণ চেয়েও পাননি উদ্যোক্তারা। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিত আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। একসময় তাঁত সমৃদ্ধ এলাকা হিসেবে দেশব্যাপী সুনাম ছিল দিনাজপুরের। জেলার চিরিরবন্দর উপজেলা, ঘোড়াঘাট উপজেলা ও পার্বতীপুর উপজেলার বাংলাবাজার, জাহানাবাদ, দাঁড়ারপাড়, বেলাইচণ্ডী পৌর এলাকার প্রায় ৫,০০০ মানুষ যুক্ত ছিলেন তাঁত শিল্পে। সেই সংখ্যা এখন নেমে এসেছে অর্ধেকের নিচে। পেশা বদলেছেন বহু মানুষ।
চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজার কারিগরি পাড়ার তাঁত শিল্পীদের উৎপাদিত তোয়ালে, গামছা, শাড়ি, লুঙ্গি, চাদর, কার্পেট ও কাপড়জাত পণ্য জেলার চাহিদা মিটিয়ে যেত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। এজন্য গড়ে ওঠে ছোট বড় শতাধিক তাঁত কারখানা সহ রানীরবন্দর তাঁতি সমবায় সমিতি। তাঁতিদের জন্য রানীরবন্দরের তাঁত বোর্ডে অফিস করা হয়, কিন্তু তাঁতিদের ভাগ্যের পরিবর্তন হয়নি। উৎপাদিত পণ্যের বাজার নেই, সুতোর দাম নেই, ঋণ না পাওয়া ও যুগের সঙ্গে তাল মেলাতে না পারায় সবাই শিল্প থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। যে মজুরি পাই সেই মজুরি তো আমাদের চলে না, কিন্তু আমাদের মাহাজনও যদি মজুরি বেশি হইতো, মনে করেন সুতার দাম বেশি, মাহাজন যদি বেশি পাইতো আমাদেরকেও বেশি বেশি মজুরি দিত, তাহলে আমাদেরও পোষাইতো। আমরা এই অবস্থায় যে কাজ করি কোনো রকমের খালি সংসার চালাই। আমাদের অবস্থা এখন খুব শোচনীয়, আমরা সবসময় কাজ পাই না। তাঁত ব্যবসায়ীদের দাবি, সুতার দাম বেড়ে যাওয়া ও উৎপাদিত পণ্যের দাম কমে যাওয়ায় তাঁতিরা এই শিল্পে টিকতে না পেরে অধিকাংশই বদলে ফেলেছেন পেশা। আগে রানীরবন্দরে প্রায় ঘরে ঘরে 10,000 তাঁত ছিল, তাঁতের সামগ্রী জিনিস পাওয়া যায় না এবং এগুলো কাজ করি আমাদের যে দ্রব্যমূল্যগুলো দরকার এগুলোর দাম অনেক বেশি, কিন্তু কেনা বেচার দিক দিয়ে আমাদের পোষে আসে না। তাঁত বোর্ডের কাছ থেকে আমরা সরকারিভাবে কোনো সহযোগিতাও পাই না। রানীরবন্দরে তো এখন ঘরে ঘরে তাঁত ছিল, তাঁত শিল্পী তো বিকল্প হয়ে গেছে, এখন নষ্ট হয়ে গেছে। বর্তমান সরকার তো এই দিকে চোখ দেখায় না, একটু যদি নেক নজরে দেখে এই তো তাঁতির ঘর অনেক বাঁচে। এখন তো করুণ অবস্থা, এখানে তো প্রায় 10-15 হাজার তাঁত ছিল, এখন তো বর্তমানে এই 2-1টা ঘরে মাত্র তাঁত। এ ব্যাপারে রানীরবন্দর তাঁত বোর্ডের লিয়াজু অফিসার জালালউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যানের নিষেধ আছে ক্যামেরার সামনে কথা বলতে। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজারে একসময় 2000 তাঁত থাকলেও এখন রয়েছে মাত্র 25টি। সময় সংবাদ, দিনাজপুর। রংপুরের বিভিন্ন জায়গায় গোপনে পুরনো ব্যাটারি পুড়িয়ে সংগ্রহ করা হচ্ছে সীসা। বিষাক্ত গন্ধে চরম হুমকিতে পরিবেশ, তৈরি হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি, এমনকি মৃত্যু হচ্ছে গবাদি পশুরও। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রেদওয়ান হিমেল। ব্যাটারি পোড়ানোর জন্য সবকিছুই প্রস্তুত করে রাখা, গভীর রাতে শুরু হবে কার্যক্রম। এই দৃশ্য রংপুরের মিঠাপুকুর উপজেলার খোরাগাছের। মিঠাপুকুরের মতো জেলার বিভিন্ন স্পটে রাতের আধারে চলে পুরানো ব্যাটারি পুড়িয়ে সীসা সংগ্রহের কাজ। তীব্র গন্ধে তৈরি হয় বিষক্রিয়া, ঝুঁকিতে পড়ে পরিবেশ, প্রতিবেশ ও জনজীবন। এসব কার্যক্রম বন্ধে একাধিকবার মানববন্ধন ও বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কাজ হয়নি বলে জানান এলাকাবাসী। আমার 8 মাসের গাভিন গরু আমার এই ঘাস কাড়িয়া গেলে আমার ঘরে মারা গেছে। আমি 2টা গাই তো বড় বড় বাবা খালি দাম করে পড়ি মারা গেছে। টান যাচ্ছে না চিকিৎসা করে, তা মেলা চিকিৎসা করছি। খাদ্যের মধ্যে যে ডাক্তাররা চিকিৎসা করছে তাদের মধ্যে আপনার সীসার ট্রেস পাচ্ছে। সীসার ট্রেস, সীসা কোথা থেকে আসলো, তখন খুঁজতে খুঁজতে আমরা এই কোম্পানির সাহায্য পেলাম। 3টার পর কিন্তু আগুন লাগে দেয়, এমন একটা ধোঁয়া আসে যে 2টা সুগার মিলে ধোঁয়া বাড়ে একসঙ্গে। তাতে আমাদের ক্ষেত খামার, আম বাগান সবগুলো ক্ষতিগ্রস্ত এবং এলাকার গরু বাছুর, হাঁস মুরগি সবে মারা যাচ্ছে। এসব স্পট বন্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে কোনো কথা বলতে রাজি হয়নি পরিবেশ অধিদপ্তর। সবকিছু তো আছে, তো এই বিষয়ে আপনারা সংশ্লিষ্ট কর্মকর্তা কাজ করবে, কাজ করবেন, সেটা কি ক্যামেরার সামনে বলা যাবে যে আমরা কাজ করব? পরিবেশের জন্য মারাত্মক হুমকি এমন কার্যক্রম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। ঠাকুরগাঁওয়ে বেড়েছে অজ্ঞান পার্টির দৌরাত্ম্য। ইজি বাইক ভাড়া নিয়ে গন্তব্যে পৌঁছানোর আগেই কৌশলে তা ছিনিয়ে পালিয়ে যাচ্ছে চক্রটি। ঘটছে হত্যার মতো ঘটনাও। বিস্তারিত জানাচ্ছেন জিয়াউর রহমান বকুল। উত্তরের জেলা ঠাকুরগাঁও। জেলা শহর থেকে যে কোনো স্থানে যাত্রা করলেই হরহামেশাই মিলবে এমন ইজি বাইকের। কম ভাড়ায় অনেকটা স্বাচ্ছন্দ্যে যাত্রাপথে চলাচল করছেন সাধারণ যাত্রীরাও। কিন্তু এসব ইজি বাইকেই যাত্রী সেজে ঘুরে বেড়াচ্ছে অজ্ঞান পার্টির সদস্যরা। প্রায়ই অজ্ঞান পার্টির চক্রটি সুযোগ বুঝে সহজ সরল ইজি বাইক চালককে অচেতন করে নগদ অর্থ সহ কখনো নিয়ে যাচ্ছে ব্যাটারি, আবার কখনো ছিনিয়ে নিয়ে যাচ্ছে উপার্জনের সম্বল ইজি বাইকটি। শুধু তাই নয়, বাকবিতণ্ডায় জড়িয়ে ঘটছে হত্যাকাণ্ডের মতো ঘটনাও। এরই মধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নিহত হওয়ার পাশাপাশি আয়ের শেষ সম্বল ইজি বাইক হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকে। ছিনিয়ে নেওয়া ইজি বাইক উদ্ধারে মাঝে মাঝে পুলিশের তৎপরতা লক্ষ্য করা গেলেও কমছে না ইজি বাইক চুরি কিংবা ছিনিয়ে নেওয়ার ঘটনা। এ অবস্থায় কার্যত পদক্ষেপ দেখতে চান চালক সহ স্থানীয়রা। খাওয়ার পরে জুস
কখন যে কি হয়ে গেল আমি আর কিছু বলতে পারি না। যাত্রী সেজে উঠতেছে, উঠে চিপার মধ্যে নিয়ে কি জানি লাগাই দিয়ে আমাদেরকে অজ্ঞান করে গাড়ি নিয়ে যাচ্ছে। অজ্ঞান হয়ে যাওয়ার পরে ব্যাটারি যা আছে ব্যাটারিগুলো খুলে নিয়ে চলে যাচ্ছে। চলতি বছরের আগস্টে অচেতন করে হত্যার পর এক চালককে আখ্যাতে ফেলে রাখে চক্রটি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান সদর থানার ওসি। আর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার কথা জানান পুলিশ সুপার। এই ঘটনা সংক্রান্তে আমরা দুজনকে গ্রেপ্তার করেছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। জিজ্ঞাসাবাদ শেষে আমরা কোর্টে প্রেরণ করেছি। শীতকালে কুয়াশার কারণে হয়তো চুরির পরিমাণ বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আমরা পুলিশ যেমন সতর্ক থাকি, আমাদের জানেন আপনারা। ইজি বাইক শ্রমিক ইউনিয়নের তথ্য বলছে জেলায় 10,000-এর বেশি ইজি বাইক রয়েছে। গেল 3 মাসে একজনকে হত্যা ও 9টি ইজি বাইক ছিনিয়ে নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা। এছাড়াও ব্যাটারি চুরির ঘটনা ঘটছে হরহামেশাই। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। কাটার আগ মুহূর্তে ধানে দেখা দিয়েছে মাজরা পোকা, ব্লাস্ট সহ নানা রোগের আক্রমণ। এতে 30% ধানে চিটা ধরেছে। রংপুর অঞ্চলের বেশিরভাগ এলাকায় আমন ধানে এবার এমন রোগের প্রকোপে দিশেহারা কৃষক। শাকিল মাহমুদের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। বিস্তীর্ণ দিগন্ত জুড়ে আমনের আবাদ। কদিন পরেই ঘরে উঠবে সোনালী ফসল। তবে অনেক ধানের শীষ কালো হয়ে যাচ্ছে, গোড়ায় পচন ধরেছে। রংপুরের বেশিরভাগ এলাকার আমনের ক্ষেতে দেখা দিয়েছে মাজরা পোকা, ব্লাস্ট সহ নানা রোগের আক্রমণ। এতে প্রতিটি জমির অন্তত 30 ভাগ ধানে চিটা ধরেছে। এ অবস্থায় অর্ধেক ধানের ফসল পাওয়া নিয়েও শঙ্কায় কৃষকরা। থোপের মধ্যে 4 থেকে 5টা করে শীষ, ম্যাক্সিমাম 3-4টে শীষেই আপনার কালো হয়ে গেছে, পাতানের মতো হয়ে গেছে। বাইরে হওয়ার সাথে সাথে এই ধানের এই যে কালো কালো দাগ আসতেছে, এটারও ওষুধ অনেক দিছি, দেওয়ার পরে কিন্তু এটা সারতেছে না। ওষুধ দেওয়ার পরও মনে করে এই সমস্যা হচ্ছে। ধান কাটার আগ মুহূর্তে এমন বিপর্যয়ে দিশাহারা চাষিরা। 5 থেকে 6 দফা কীটনাশক প্রয়োগ করেও সুফল মিলছে না বলে জানান তারা। দোন প্রতি 10-12 মন হতো, সেখানে 5 মনও হবার নাই। এখন আমরা তো খুবই এবার ক্ষতিগ্রস্ত হয়ে যাবার লাগছে। মাজরা পোকা, পাতা মরা, কারেন্ট, আবার এই যে শীষ কালো কালো হয়ে যাচ্ছে। তবে কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়ার গতানুগতিক দাবি কৃষি বিভাগের। আমরা কৃষকদেরকে সঠিক সময় পরামর্শ দিচ্ছি যে তারা এরকম কোনো স্পট ধানে দেখা দিলে দেওয়ার আগেই তারা যেন স্প্রে দেয়। তাপমাত্রা যখন বেশি তখন কিন্তু আমরা বলি যে জমিতে পানি ধরে রাখার জন্য। তো যখন 36-37 তখন আমরা যদি জমিতে পানি ধরে রাখতে পারি, সেক্ষেত্রে কিন্তু জমির যে তাপমাত্রা সেটি কিন্তু কমিয়ে দেয়। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর রংপুর অঞ্চলে 6,21,505 হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 20,10,000 মেট্রিক টন ধান। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। দক্ষিণ কোরিয়ার চাওয়নে সিটিতে বাংলাদেশ সহ 13টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে মাম্প ফেস্টিভ্যাল। 3 দিনব্যাপী এই উৎসবে লাল সবুজের পতাকা নিয়ে ঐতিহ্যবাহী পোশাক, সঙ্গীত, নৃত্যের মাধ্যমে বাঁধিয়ে তোলেন প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। দক্ষিণ কোরিয়ার সাংওন শহরে অনুষ্ঠিত হল মাইগ্রেশন আরিরাং মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল মাম্প। এটি বহুজাতিক সংস্কৃতির অন্যতম বড় উৎসব। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীরা নিজ নিজ দেশের সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরেন এই বিশেষ উৎসবে। এবার মাম্প 20 বছর পূর্তি উপলক্ষে আয়োজন ছিল জাঁকজমকপূর্ণ। বৈচিত্র্যের মধ্যে ঐক্যের থিম নিয়ে এবারের উৎসবে এশিয়া, আফ্রিকা ও ইউরোপ সহ প্রায় 13টি দেশ অংশ নেয়। একসাথে বিভিন্ন দেশের অংশগ্রহণে উৎসবটি রঙিন এক মিলন মেলায় পরিণত হয়। এবছর বিশেষভাবে নজর কাড়ে বাংলাদেশের অংশগ্রহণ। বাংলাদেশিরা লাল সবুজের পতাকা হাতে নিয়ে ঐতিহ্যবাহী পোশাক, সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে মাতিয়ে তোলেন পুরো প্যারেড। আমরা কোরিয়াতে যারা বাঙালি প্রবাসী আছি, সবাই আমরা অনেক এই দিনটার জন্য অপেক্ষা করি এবং আমরা অনেক এনজয় করি। এখানে এসে এই প্রোগ্রামটা এনজয় করতে পারে খুব ভালো লাগছে। মনে হচ্ছে যে নিজের দেশের মাটিতেই আছি। বাংলাদেশ টিমের আয়োজক গিয়ংনাম বাংলাদেশ কমিউনিটির নেতারা জানান, বিশ্বের কাছে দেশের সংস্কৃতি তুলে ধরতে বাংলাদেশ সরকার এবং দূতাবাসের সহযোগিতা প্রত্যাশা করেন তারা। এখানে আমরা কোরিয়াতে এসে প্রথম সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি। উৎসবটি 24 অক্টোবর থেকে শুরু হয়ে চলে 26 অক্টোবর পর্যন্ত। এ সময় সাংওনের সিয়ংসান আর্ট হল, ইয়ংজি কালচারাল পার্ক এবং সাংওনের জুঙ্গাং ড্যারো যেন কোরিয়ার বুকে এক বিশ্ব সংস্কৃতির প্রতিচ্ছবি হয়ে ওঠে। এই উৎসবের মাধ্যমে প্রবাসীরা যেমন বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করছেন, ঠিক তেমনি কোরিয়ারাও বিশ্বের নানা সংস্কৃতি সম্পর্কে জানতে পারছেন। দক্ষিণ কোরিয়ার সাংওন মাম্প ফেস্টিভ্যাল থেকে মোহাম্মদ হানিফ,
সময় সংবাদ। লিটন কুমার দাসই হচ্ছেন বাংলাদেশের নতুন টেস্ট ক্যাপ্টেন। টি-20 ফরম্যাটে তার নেতৃত্ব গুণে আশ্বস্ত হবার কারণে আরও একটি সংস্করণের দায়িত্ব এই উইকেট কিপার ব্যাটারের কাঁধে দিচ্ছে বিসিবি। মাত্র 14 টেস্টে নেতৃত্ব দিয়ে 4টা ম্যাচ জিতেছিলেন নাজমুল হোসেন শান্ত। সংখ্যাতত্ত্বের হিসেবে তাকে বানিয়েছিল দেশের দ্বিতীয় সফলতম অধিনায়ক। তবে বিসিবির 3 ফরম্যাটে 3 অধিনায়ক নীতিতে নিজে থেকেই নেতৃত্ব ছাড়েন। তখন থেকেই শূন্য টেস্ট অধিনায়কের আসন। এই সংস্করণে নতুন মুখের খোঁজে বিসিবি নেমেছে অনেকদিন আগেই। তবে লম্বা সময়ের জন্য সাদা পোশাকের ভার তুলে দিতে চায় ক্রিকেট বোর্ড। প্রথম পছন্দ ছিলেন পুরনো অধিনায়ক শান্তই। তবে ওই অতীত অভিজ্ঞতায় আবারও এই দায়িত্ব নিতে চান না এই ক্রিকেটার। শান্ত আপত্তি জানানোয় বিকল্প হিসেবে শর্টলিস্টেড হয় 3 জন, যাদের মধ্যে একজন মুমিনুল হক, যিনি আবার সাবেক টেস্ট অধিনায়ক। এছাড়াও ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আর টি-20 ক্যাপ্টেন লিটন কুমার দাস ছিলেন বিবেচনায়। মুমিনুলের ব্যক্তিগত পারফরমেন্স আর মিরাজের ওয়ানডে অধিনায়কত্ব সন্তোষজনক না হওয়ায় লিটনের সম্ভাবনাই বেড়েছে সবচেয়ে বেশি, যেখানে যোগ হয়েছে তার টি-20 ক্যাপ্টেন্সির পরিসংখ্যানটাও। ড্রেসিং রুমে নিয়ন্ত্রণ আর টেস্টে তার ফর্ম আশাবাদী করে ক্রিকেট বোর্ডকে। লিটন নিজেও জানায় টেস্ট অধিনায়কত্বের প্রস্তাব পেলে রাজি না হবার কোনো কারণ নেই। তারা যদি মনে করে যোগ্য, অবশ্যই তারা আমার সাথে কনভারসেশন করবে, দেখা যাক তারপরে ডিসিশনটা কি হয়। আর অবশ্যই অ্যাজ এ প্লেয়ার হিসেবে যখন আপনি খেলবেন টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেনশিপ, এটা অনেক বড় একটা পাওয়া। আমার মনে হয় না কেউ না করবে না, বাট তাদের পক্ষ থেকে এখনো কিছু আসে না। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও ভেতরের খবর, লিটনকে অধিনায়কত্ব দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ক্রিকেট বোর্ড। এখন পর্যন্ত একবারই ভারপ্রাপ্ত হিসেবে সাদা পোশাকে নেতৃত্ব দিয়েছেন এই ক্রিকেটার। সে ম্যাচে আফগানদের বিপক্ষে রেকর্ড গড়া জয় তুলে নেয় টিম টাইগার। উইন্ডিজ সিরিজ চলমান থাকায় কিছুটা সময় নিচ্ছে বিসিবি। ধারণা করা হচ্ছে চলতি সপ্তাহেই আসবে আনুষ্ঠানিক ঘোষণা, আর মাঠের দায়িত্ব শুরু নভেম্বরে। আয়ারল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচের সিরিজ দিয়ে নতুন যাত্রা শুরু করবেন এই উইকেট কিপার ব্যাটার। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশমালা চূড়ান্ত। আজ প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে ঐক্যমত্য কমিশন। যথাযথভাবে সংরক্ষণের নির্দেশ ডক্টর ইউনূসের। মেট্রো রেলের বেয়ারিং প্যাড খুলে প্রাণহানিতে উদ্বেগ। সরঞ্জামের মান নিয়ে প্রশ্ন। পর্যাপ্ত ট্রায়াল ছাড়াই চালু করে বিগত সরকার, দাবি পরিচালকের। তদারকি বাড়ানোর তাগিদ। এবং চট্টগ্রামে সাগরিকা স্টেডিয়াম রেলগেট এলাকায় ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ। 1 জন নিহত। পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ, চলছে উদ্ধার কাজ।